মাইন্ডজোনের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই। আজ আমার পদার্থবিদ্যা সাবজেক্টে চতুর্থ অধ্যায়, 4 নম্বর পার্ট। তো আমি তোমাদের অপটিক্স শুরু করেছিলাম। অপটিক্সে যতদূর পড়িয়েছি সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট পড়িয়েছিলাম। রিফ্লেকশন অফ লাইটে আগের দিন পড়িয়েছি সংকট কোণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই পর্যন্ত পড়িয়েছি। আজ বিজম বর্ণার কথা ছিল। তো তার আগে সংকট কোণের কিছুটা অংশ বাকি রয়ে গেছিল, আর সেটা একটু করা যাচ্ছে। সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তার জন্য তাকে আমরা লিখছি থিটা ক্রিটিক্যাল বা থিটা সি। আগের দিন আমরা বলেছিলাম, আর শুধু ক্যালকুলেশনটা দেখবো। আগের দিন আমরা কি বলেছিলাম যে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, সেই কোণটাকে বলা হচ্ছে আমার সংকট কোণ। যেমন আমরা যদি একটা ছবি আঁকি, এটা যদি মাধ্যমের বিভেদ তল হয়, এইভাবে যদি একটা কোণ রশ্মি আপতিত হয় এই পয়েন্টে, যদি প্রতিসৃত রশ্মিটা এই বরাবর যায়, বিভেদ তল বরাবর, তাহলে কি এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। তখন আপাতন কোণ মানে এই কোণটাকে বলা হচ্ছে থিটা সি, অর্থাৎ সংকট কোণ। ঠিক আছে? তাহলে কি আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে, তাকে আমরা বলছি সংকট কোণ, থিটা সি। এবার আমরা স্নেলের সূত্র থেকে সবাই জানি সাইন আই বা সাইন আর সমান মিউ। অ্যাকচুয়ালি এই যে মিউ, এটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক। অ্যাকচুয়ালি মিউটা কি হয়, মিউটা হয় 1 মিউ 2, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই মিউটা অ্যাকচুয়ালি হয় 1 মিউ 2, যেটাকে আমরা আবার লিখতে পারি মিউ 2 বাই মিউ 1, অর্থাৎ এই 1 মিউ 2 টাকে লিখতে পারি মিউ 2 বাই মিউ 1। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি এই জায়গাটায়, ডাইরেক্ট এই মানটাকে এখানে লিখে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন আই বাই সাইন আর সমান মিউ 2 বাই মিউ 1। তার কারণ কি না, লিখে রাখছি আমি মিউ সমান মিউ 2 বাই মিউ 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মিউ 1 সাইন আই সমান মিউ 2 সাইন আর, অনাকলি গুণ করে পাচ্ছি। তাহলে এখন কি হয়, যে আমরা কি বললাম যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ আরটা কি প্রতিসরণ কোণ, অর্থাৎ এই ক্ষেত্রে আর সমান 90 ডিগ্রি। তাহলে যদি আমরা এখানে বসিয়ে দেই মিউ 2 sin 90 ডিগ্রি, তখন আইটা কি হয়ে যাবে, আইটা হয়ে যাবে সংকট কোণ। কারণ কি আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, সেটা হচ্ছে সংকট কোণ। তাহলে আমরা আই জায়গায় এখানে কি লিখব, সংকট কোণ, অর্থাৎ থিটা সি। বোঝা গেল তো, সাইন আই এর পরে সাইন থিটা সি, কারণ এক্ষেত্রে আইটা কি সংকট কোণ যখন আর এর মান হয় 90 ডিগ্রি। আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রি সমান 1, তাহলে এটা পেয়ে গেলাম 1। তখন আমরা পাচ্ছি সাইন থিটা সি সমান 1 বাই সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে মিউ 2 বাই মিউ 1। এই মানটা তো 1, এই মানটা মান 1 সাইন 90 ডিগ্রির মান। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা সি, এখানে মিউ 2 ছিল আর এখানে মিউ 1টা ডিভাইডেড হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা সি সমান মিউ 2 বাই মিউ 1। ব্যাস, এটা মোটামুটি একটা রুল যে সাইন থিটা সি সমান মিউ 2 বাই মিউ 1। এবার আমরা যদি ধরে নেই মিউ 2, এক্ষেত্রে কি ছিল, এটা মিউ 1 আর এটা মিউ 2, অর্থাৎ ধরে নিলাম মিউ 2টা হচ্ছে এয়ার মাধ্যম। তাহলে কি বায়ু মাধ্যম হলে মিউ 2 এর মান কত, 1 হয়। সেক্ষেত্রে আমরা পেয়ে যাব সাইন থিটা সি সমান 1 বাই মিউ 1। তখন এটাকে আমরা লিখতে পারি 1 বাই মিউ। বুঝা গেল, মিউ 2 এর মানটাকে আমরা 1 ধরলাম কারণ এই মাধ্যমটা লঘু, তাই আমরা পেয়ে গেলাম 1 বাই মিউ 1। এই মিউ 1টাকে ধরলাম 1 বাই মিউ। তাহলে আমরা কি পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি পেয়ে গেলাম
sin থিটা c সমান 1/μ। এটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপরে কাজে লাগবে, আগের দিন সংকটন পড়ানোর সময় শুধু এই জিনিসটা একটু ছেড়ে গেছিলাম, তাই আজকে রিপিট করে দিলাম যে আমরা এখানে একটা ইকুয়েশন পাচ্ছি যে sin থিটা c সমান 1/μ, যেখানে μ হচ্ছে মাধ্যমে কি প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? এবার প্রতিসরণ অধ্যায়ে আরেকটা জিনিস করলে তোমাদের এই ইউনিটটা শেষ হবে, অর্থাৎ প্রতি রিফ্লেকশনের ইউনিটটা শেষ হবে, সেটা হচ্ছে প্রিজম। প্রিজম কি? প্রথমে একটা ছবি আঁকি, বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রিজম, আমরা বলতে পারি। এটা আমরা নাম দিই এ বি সি ডি ই এফ, এরকম যদি একটা নাম দিই, সেক্ষেত্রে আমরা কি দেখবো, এটা যে একটা প্রিজমের ছবি, যার এই কোণটা অর্থাৎ এ কোণ, এ কোণকে বলা হয় প্রিজম কোণ। এ কোণ সমান প্রিজম কোণ, যেখানে এই তল অর্থাৎ এ এ বি ই ডি, এই তলটা হচ্ছে প্রিজম তল, আর এ সি এফ বি এই তলটা হচ্ছে প্রিজম তল। বোঝা গেল? তার মানে এই তলটা হচ্ছে প্রিজম তল, আর এই তলটা প্রিজম তল, আর এই পোরশন এ বি সি, এই পোরশনটা হচ্ছে ভূমি। অর্থাৎ প্রিজমের মধ্যে যে আলো প্রতিসরণ হয় কোন কোন তলে হবে, একটা এই তলে হবে আর একটা এই তলে হবে। এগুলো হচ্ছে প্রিজম তল, এ বি ডি ই আর এ সি ডি এফ, এই দুটো হচ্ছে প্রিজম তল, আর এটা হচ্ছে প্রিজমের ভূমি। এটা একটা ফান্ডামেন্টাল পিকচার প্রিজমের, আর অন্য কিছুই না। যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রিজম কোণ। তোমরা ক্লাস 10 এ পড়েছো প্রিজম টাই, তো সেখানে তো আরো ভালো করে ছিলই যে প্রিজমের ক্ষেত্রে আমরা সবাই জানি চুক্তি কোণ ডেল সমান হয় I1 প্লাস I2 মাইনাস A। বেসিক পিকচারটা প্রিজমের আমি মুছে দিচ্ছি, জিনিসটা দেখাচ্ছি যে কি করে চুক্তি কোণ আমরা নির্ণয় করেছিলাম। তখন আমরা প্রিজমটাকে এরকম একটা ধরে নিয়েছিলাম এ বি সি, এই কোণটাকে বলা হচ্ছে প্রিজম কোণ। আগ্রসী এখানে আপতিত হয়, প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে এই মান থেকে প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা যদি বিভেদকের উপর লম্বটা নিই, তাহলে আমরা এটাকে কি বলি, আই কোণ, I1 কোণ, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এইটাকে বলা হচ্ছে I2। অর্থাৎ প্রিজমের মধ্যে দিয়ে আলোর রশ্মি কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটা যদি আমরা নাম দিই পি কিউ আর এস, তাহলে আমরা কি দেখব যে প্রিজমের এবি হচ্ছে একটা তল। তোমরা ক্লাস 10 এ এটা করেছো, তাই আমি ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। কি আমরা দেখেছিলাম যে এবি হচ্ছে একটা প্রিজমের তল, যেখানে পিকিউ রশ্মি কিউ পয়েন্টে আপতিত হয়ে কিউ আর পদে কি প্রতিষ্ঠিত হচ্ছে, তারপর আবার আর পয়েন্ট থেকে প্রতিসরণের ফলে আর এস রশ্মি হিসেবে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি দুবার প্রতিসরণ করছে, একবার কিউ পয়েন্টে প্রতিসরণ করছে আর একবার আর পয়েন্টে প্রতিসরণ করছে। ঠিক আছে? এটা আই কোণ, কারণ এটা আপতন কোণ। এটা R1 কোণ, মানে প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ। এটা হচ্ছে প্রতিসৃত রশ্মির আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। সেক্ষেত্রে আমরা চুক্তি বের করেছিলাম ক্লাস 10 এ, D সমান I1 প্লাস I2 মাইনাস A, যেখানে ডেল D হচ্ছে চুক্তি কোণ, আর I1 I2 হচ্ছে কি একটা আপাতন কোণ, একটা প্রতিসরণ কোণ, আর A সমান ছিল R1 প্লাস R2। A সমান ছিল R1 প্লাস R2, এটা আমরা সবাই করেছি।
তাই এটার প্রমাণ আমি আর যাচ্ছি না, তোমাদের বইতে আছে দেখে নেবে ইজি প্রমাণ। এরপর আমি যেটা আসছি এরপর যেটা করাবো সেটা হচ্ছে প্রিজমের প্রতিসরণ। ঠিক আছে, তাহলে এই দুটো রিলেশন মনে রাখতে হবে আমাদের। আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে প্রিজমের ক্ষেত্রে দুটো রিলেশন কি হচ্ছে, d সমান i1 প্লাস i2 মাইনাস a, যেখানে a সমান r1 প্লাস r2। এই দুটো আমাদের গিভেন, আমরা সবাই জানি। এবার আমাদেরকে বের করব যে প্রিজমের উপাদান, অর্থাৎ প্রিজম যে উপাদানে তৈরি তার প্রতিসরণ। প্রিজমের উপাদানের প্রিজমের উপাদানের প্রতিসরণ, এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রিজমের উপাদানের প্রতিসরণ নির্ণয় করার আগে আমরা এখানে ন্যূনতম চ্যুতি অর্থাৎ মিনিমাম ডেভিয়েশনটা বের করতে চাই। ন্যূনতম চ্যুতি, আচ্ছা এক পয়েন্ট আমি লিখে রাখি যে ন্যূনতম চ্যুতি। ন্যূনতম চুক্তিকোণের শর্ত। ন্যূনতম চুক্তিকোণ মানে কি, আমরা জানি চুক্তিকোণ সমান d i1 প্লাস i2 মাইনাস a। তাহলে আমরা জানি d সমান i1 প্লাস i2 মাইনাস a। ন্যূনতম চুক্তিকোণ মানে কি, d ন্যূনতম হবে, অর্থাৎ আমি লিখলাম d মিনিমাম। ঠিক আছে, d মিনিমাম কখন হবে, d মিনিমাম সমান i1 মাইনাস i1 প্লাস i2 মাইনাস a। এই পার্টটা তো আমার নেগেটিভ অলরেডি আছেই, তাহলে এই পার্টটা পজিটিভ। তাহলে এই পার্টটার মান যত কম হবে তত dm এর অর্থাৎ d এর মানটা তত নেগেটিভ হবে। আরেকবার বলি, চুক্তিকোণ d সমান i1 প্লাস i2 মাইনাস a। এই d হচ্ছে চুক্তিকোণ, চুক্তিকোণটা মিনিমাম তখনই হবে যখন এই পজিটিভ পার্টটা মিনিমাম হবে, কারণ এর এ হচ্ছে কনস্ট্যান্ট, এক নম্বর, দুই নম্বর এটা মাইনাস পার্ট। তো মাইনাস থেকে যত বিয়োগ করব আমরা কোনো জিনিস থেকে যখন মাইনাস করি তখন তো অটোমেটিক মিনিমামই পাই, কিছু সার্টেন ভ্যালু থেকে কম পাই। তা আর এটা অ্যাকচুয়ালি এটা কনস্ট্যান্টও হয়, কারণ এটা প্রিজম কোণ, এটার মান অ্যাকচুয়ালি ধ্রুবক হয়। তাহলে আমরা মিনিমাম পাবো যখন i1 প্লাস i2 এর মানটা মিনিমাম পাবো, অর্থাৎ এই পার্টটা মিনিমাম হবে, তখনই d এর মানটা মিনিমাম হবে, ন্যূনতম পাবো। এবার আমরা আসি যে i1 আর i2, i1 প্লাস i2 টা কোন শর্তে মিনিমাম হবে। তাহলে i1 প্লাস i2 টা আমরা লিখতে পারি রুট i1 স্কয়ার প্লাস রুট i2 স্কয়ার। লিখতে পারি i1 সমান i1 স্কয়ার, i2 টাকে লিখতে পারি রুট i2 স্কয়ার। তাহলে এটা একটা বেসিক্যালি লগ পড়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি রুট i1 মাইনাস রুট i2 তার হোল স্কয়ার প্লাস 2i1 ইনটু রুট i2। বোঝা গেল? যেমন আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাকে তো আমরা লিখতেই পারি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, কারণ এক্ষেত্রে যদি বলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab, 2ab যদি ক্যান্সেল আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার। একই রকম ভাবে এখানে করলাম i1 প্লাস i2 টাকে আমরা লিখতে পারি রুট i1 মাইনাস i2 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু রুট i1 ইনটু i2। তাহলে এই পার্টটা মিনিমাম হবে কখন, এই স্কয়ারের পার্টটা যখন মিনিমাম হবে। তাহলে i1 প্লাস i2 মিনিমাম হবে যখন রুট i1 মাইনাস i2 তার হোল স্কয়ারের পার্টটা মিনিমাম হবে, অর্থাৎ i1 মাইনাস i2 তার হোল স্কয়ার। এই পার্টটা মিনিমাম মানে কি, মিনিমাম মানে obviously 0, 0 থেকে তো আমরা মিনিমাম কিছু ধরতে পারি না, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে স্কয়ার যদি উঠে যায় তখন আমরা লিখতে পারি রুট i1 মাইনাস i2 ইকুয়াল টু 0। তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি i1 সমান i2। তাহলে এখান থেকে আমরা একটা শর্ত পেয়ে গেলাম, অর্থাৎ কন্ডিশন পেয়ে গেলাম। কন্ডিশনটা কি, যখন i1 আর i2 ইকুয়াল হবে তখন আমরা d টাকে কি পাবো, মিনিমাম পাবো। তাহলে অনেক সময় আসতে পারে যে ন্যূনতম চুক্তিকোণের শর্ত, তো
তখন কি লিখতে হবে যে d সমান d মিনিমাম হবে if d equal to dm, অর্থাৎ চুক্তি কোণটা মিনিমাম হবে তখনই যখন i1 equal to i2। বোঝা গেল? তো এই পয়েন্টটা তোমরা স্ক্রিনশট করে নাও, করে নিয়ে এই ক্যালকুলেশনটা করবে। আরেকবার রিপিট করছি কি করে হবে না, প্রথমে d সমান dm হবে, অর্থাৎ চুক্তি কোণটা মিনিমাম হবে যখন এই পার্টটা i1 প্লাস i2 এই পার্টটা মিনিমাম হবে। এই পার্টটাকে আমি এখানে ভাঙলাম, কি বললাম i1 প্লাস i2 সমান রুট i1 স্কয়ার প্লাস রুট i2 স্কয়ার। এটাকে আমরা, এটা অ্যাকচুয়ালি কি সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাকে আমরা কি করলাম a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ রুট i1 মাইনাস i2 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু রুট i1 i2। তাহলে কি অ্যাকচুয়ালি এই পার্টটা মিনিমাম হবে যখন এই স্কয়ারের পার্টটা 0 হবে, অর্থাৎ স্কয়ারের পার্টটা মিনিমাম হবে। স্কয়ারের পার্ট মিনিমাম মানে কি 0ই হতে হবে, কারণ 0 থেকে কম আমরা নেগেটিভ পাই, সেটাকে নেওয়া যাবে না। তাহলে আমরা পেয়ে গেলাম i1 মাইনাস i2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পেয়ে গেলাম i1 সমান i2, অর্থাৎ d সমান dm হবে, অর্থাৎ চুক্তি কোণটা মিনিমাম হবে যখন i1 সমান i2। এটা হচ্ছে একটা কন্ডিশন। ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবারে আমরা আসছিলাম যে কি মেন টপিকটা ছিল বিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। বিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মানে কি অ্যাকচুয়ালি মিউ, মিউটা বের করতে হবে। আমরা সবাই জানি স্নেলের সূত্র থেকে sin i বাই sin i1 ইনটু sin r1 সমান sin i2 বাই sin r2 সমান কি মিউ। অর্থাৎ কি আমরা কি জানি sin i বাই sin r সমান মিউ। যেহেতু এক্ষেত্রে i1 ইকুয়াল টু i2, তাহলে আমরা লিখতে পারি sin না আচ্ছা সরি আমরা স্নেলের সূত্র থেকে জানি sin i বাই sin r1 ইকুয়াল টু মিউ। তাহলে এখানে আমরা ধরে নিলাম 1 1, অর্থাৎ যেহেতু প্রিজমের ক্ষেত্রে দুটো করে কোণ ছিল, দুবার প্রতিসরণ ছিল, তাই জন্য আমরা ধরে নিলাম sin i বাই sin r1 ইকুয়াল টু sin i2 বাই sin r2 সমান মিউ। আমরা দেখুন একটা পার্ট নিয়ে কাজ করব, আমরা ধরলাম কাজ করব sin i বাই sin r1 দিয়ে, দুটাকে মুছে দিলাম, তাহলে এটা সমান কি মিউ। আমরা জানি d সমান i1 প্লাস i2 মাইনাস a, সেই পুরনো সূত্র। তাহলে d সমান dm হবে যখন i1 ইকুয়াল টু i2, এখান থেকে আগে দেখিয়েছিলাম i1 ইকুয়াল টু i2 হবে। তাহলে আমরা এখানে i2 এর জায়গায় i1 বসিয়ে দিলাম, ঠিক আছে, i1 i2 এর জায়গায় i1 মাইনাস a, তাহলে ক্যালকুলেশন করলে কি আসছে 2i1 মাইনাস a, এই দুটো যোগ করলাম কি 2i1 মাইনাস a। তাহলে এখান থেকে যদি আমরা i1 বের করি, ভেঙে দেখাই আরেকবার, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম dm সমান 2i1 মাইনাস a। তাহলে 2i1 সমান dm প্লাস a, তাহলে i1 সমান আমরা পেলাম dm প্লাস a বাই 2। এখান থেকে i1 বের করলাম, ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট করে নিতে আশা করি। নেক্সট কি আমাদের না, আমরা জানি a সমান r1 প্লাস r2, ঠিক আছে। অ্যাকচুয়ালি a সমান r1 প্লাস r2, এখান থেকে আমরা কি পেয়েছিলাম যে sin i1 বাই sin r1 সমান মিউ সমান sin i2 বাই sin r2, দুটোই একই তো। sin i1 বাই sin r1 সমান sin i2 বাই sin r2 ইকুয়াল টু মিউ। যেহেতু i1 আর i2 একই, তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি r1 আর r2 একই। রিপিট করছি আরেকবার, স্নেলের সূত্র থেকে আমরা পাই sin i1 বাই sin r1 সমান মিউ সমান sin i2 বাই r2। যেহেতু এই দুটো কোণ ইকুয়াল, তার মানে কি r1 আর r2 ইজ অবভিয়াসলি ইকুয়াল। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম r2 এর জায়গায় যদি r1 বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে গেলাম 2r1। তাহলে r1 সমান পেয়ে গেলাম a বাই 2। তাহলে আমরা i1 ও পেয়ে গেলাম আর r1 ও পেয়ে গেলাম। এবার আমাদের মিউ বের করতে হবে।
তাহলে আমরা সবাই জানি যে sin i1 বাই sin r1 ইকুয়াল টু মিউ। তাহলে এক্ষেত্রে আমরা sin i আর sin r এর মানটা বসিয়ে দেব, অর্থাৎ মিউ সমান sin i এর মানটা এটা পেয়েছি dm প্লাস a বাই 2। তাহলে এখানে লিখে নিলাম dm প্লাস a বাই 2 ডিভাইডেড বাই sin r1 এর মানটা আমরা পেয়েছি a বাই 2। তাহলে আমরা এখানে লিখে দিলাম sin a বাই 2। এটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্কের রাশিমান, অর্থাৎ প্রিজমের প্রতিসরাঙ্ক u তার এটা রাশিমান কি u সমান sin dm প্লাস a বাই 2। dm টা হচ্ছে ন্যূনতম চুক্তি প্লাস a বাই 2 এটা হচ্ছে প্রিজম কোণ, আর বাই ডিভাইডেড বাই sin a বাই 2। ঠিক আছে, তোমাদের এই সূত্রটা খুব কাজে লাগে, কারণ কি এটা দিয়ে প্রবলেম থাকে। এখান থেকে প্রিজম থেকে যতবারই আসে বেশিরভাগ তোমাদের প্রবলেমই আসে, অর্থাৎ ম্যাথ করতে হয়। আর সেটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর তোমাদের সূত্র ম্যাথ করা। ঠিক আছে, এখান থেকে আমি একটা ম্যাথ করাচ্ছি। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও, মিউ সমান sin dm প্লাস a বাই 2 বাই sin a বাই 2। আর এটাকেও সাথে নোট ডাউন করে নেবে, b সমান i1 প্লাস i2 মাইনাস a, আর a সমান r1 প্লাস r2। এই দুটো একই সূত্র। এবারে আমি একটা ম্যাথ করাচ্ছি। বলা আছে এখানে, তুলে দিচ্ছি আমি। কোন প্রিজমের প্রতিসরাঙ্ক √2। প্রতিসরাঙ্কের কোণ একক হয় না, কারণ দুটো কোণের অনুপাত সাইন কোণের, এবং ন্যূনতম চুক্তি কোণ 30 ডিগ্রি হবে। ন্যূনতম চুক্তি কোণ 30 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরক কোণের মান কত, অর্থাৎ প্রিজম কোণের মান কত। প্রিজমের প্রতিসরক কোণ মানে প্রিজম কোণ, অর্থাৎ a। ব্র্যাকেটে লিখে দিলাম এই বোঝার সুবিধা। কোণের মান কত, প্রতিসরক কোণের মান। তাহলে কোশ্চেনটা দেওয়া আছে এরকম যে কোন প্রিজমের প্রতিসরাঙ্ক √2, ন্যূনতম চুক্তি কোণ 30 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরক কোণের মান কত। বেসিক সূত্র আমরা সবাই জানি, মিউ সমান sin dm প্লাস a বাই 2 বাই sin a বাই 2। কি করবে তোমরা, ভিডিওটা পজ করে ম্যাথটা করে ট্রাই করবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি এরপর, কিন্তু আগে তোমরা নিজেরা ট্রাই করবে। এই সূত্র কি, মিউ সমান sin dm প্লাস a বাই 2 বাই sin a বাই 2। আমি বলে দিচ্ছি, এক্ষেত্রে মিউ মানটা গিভেন আর dm এর মান গিভেন, ন্যূনতম চুক্তি কোণ dm এর মান গিভেন। কি বের করতে হবে, a এর মানটা বের করতে হবে। ঠিক আছে, নিজেরা ট্রাই করো, আমি করে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে ট্রাই করবে, তারপর মিলিয়ে নেবে অ্যানসার। তাহলে অ্যানসারটাকে আমরা প্রথমে সূত্র লিখে নেব। আমরা কি জানি, মিউ সমান sin dm প্লাস a বাই 2 বাই sin a বাই 2। এটা সূত্র। মিউর মান আমরা জানি কি, √2। তাহলে আমরা √2 সমান কি লিখব, এটা সমানই তো √2। তাহলে আমরা লিখে নিলাম এটা সমান √2। মিউটা তখন ক্যান্সেল। ফার্স্ট স্টেপে এইটা বাদ দিয়ে হবে মিউ সমান sin dm প্লাস a বাই 2 বাই sin a বাই 2।
তারপরে মিউর মানটা বলে দেওয়া আছে পিজমের প্রতিসরাঙ্ক √2, তাহলে এটাকে আমরা মুছে দিলাম, এটা সমান √2। কি বের করতে হবে, আমাকে a বের করতে হবে, আর দেওয়া আছে b। যেহেতু এক্ষেত্রে উপরেও a আছে নিচেও a আছে, তাই জন্য আমরা √2টাকে একটু কায়দা করে লিখে নেব, √2 √2 বাই √2। এটা লেখা যায় √2 সমান √2 √2 বাই √2, অর্থাৎ √2 দিয়ে গুণ করলাম, ভাগ করে দিলাম, ক্যান্সেল হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 বাই √2, √2 √2 গুণ করলে 2 বাই √2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই √2 2। অ্যাসিউম করলাম 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা যদি গুণে থাকে তাহলে আমরা লিখতে পারি 1 বাই √2 ডিভাইডেড বাই 1 বাই 2। এটা লেখা যায় √2 2, তাহলে আমরা অ্যাসিউম করলাম কি 1 বাই √2 ভাগ ডিভাইডেড বাই 1 বাই 2, কারণ এটা গুণ করলে দুইটা উপরে চলে যাবে। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, ডিভাইডেড বাইটাকে তুলে যদি আমরা গুণ করি তাহলে কি দুইটা উপরে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই √2 বাই 1 বাই 2। আমরা সবাই জানি sin 1 বাই √2 এর মান কত, sin 45 ডিগ্রি, তাহলে আমরা লিখে দিলাম sin 45 ডিগ্রি ডিভাইডেড বাই কত, হাফ, মানে sin 1 বাই 2। sin 1 বাই 2 এর মান কত, sin 30 ডিগ্রি, আমরা লিখে দিলাম sin 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি কি 1 বাই √2 ডিভাইডেড বাই 1 বাই 2, এই তো 1 বাই √2 টা ভাগে 1 বাই 2 টা ভাগে আছে, গুণ করলে এটা উপরে চলে যাবে। তাহলে 1 বাই √2 সমান sin 45 ডিগ্রি, আর 1 বাই 2 এর মান sin 30 ডিগ্রি। বোঝা গেল? আমি আরেকবার রিপিট করছি, বেসিক ক্যালকুলেশন হচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটায় ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করলাম, √2টাকে কি করলাম, √2 √2 ডিভাইডেড বাই √2, অর্থাৎ একটা √2 দিয়ে গুণ করে ভাগ করে দিলাম। তাহলে √2 √2 সমান কি, শুধু 2, অনলি 2 বাই √2। তাহলে কি আমরা কি পেলাম 1 বাই √2 2। এটাকে আমরা লিখলাম আবার কি 1 বাই √2 ডিভাইডেড বাই 1 বাই 2। সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম sin 45 বাই sin 30 ডিগ্রি। এবারে আমরা তুলনা করে নিলাম এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা কম্পেয়ার করলাম। কম্পেয়ার করলে কি পাচ্ছি, যদি আমি নিচেরটা কম্পেয়ার করি এটার সাথে এটা, তাহলে আমরা কি পাচ্ছি sin a বাই 2 সমান sin 30 ডিগ্রি, sin sin ক্যান্সেল আউট, a বাই 2 সমান 30 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে গেলাম a সমান 60 ডিগ্রি। আমাদেরকে কি বের করতে হতো, পিজমের প্রতিসারক কোণ অর্থাৎ a এর মান, তাহলে আমরা পেয়ে গেলাম কত, a এর মান 60 ডিগ্রি। আমি এখান থেকে এটা দিয়েও কম্পেয়ার করতে পারি, আমি sin a বাই 2 দিয়ে কম্পেয়ার করেছি, অ্যাকচুয়ালি আমি এটা দিয়েও কম্পেয়ার করতে পারি, sin del m প্লাস a বাই 2 ইকুয়াল টু কত, sin 45। তাহলে এখানে লিখে দিলাম সমান sin 45। কেউ এভাবে কম্পেয়ার করতে পারে, তাহলে ক্ষেত্রে কি পেয়ে গেলাম dm প্লাস a বাই 2 ইকুয়াল টু 45 ইনটু 2, আচ্ছা 45 লিখলাম, সমান কত, এটা গুণ করে দিলে 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে dm প্লাস a সমান কি 90 ডিগ্রি, তাহলে a সমান 90 ডিগ্রি মাইনাস dm অর্থাৎ ন্যূনতম চ্যুতি, পিজমের ন্যূনতম চ্যুতি 30 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এভাবেও করা যায় বা এভাবেও করতে পারি। বেসিক এই প্রবলেমটার পিছনে দেওয়ার উদ্দেশ্য এটাই যে এই জায়গাটায় একটু এক্সট্রা কারিকুলার করতে হয়, ঠিক আছে, ব্যাস, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরকম অঙ্ক তোমাদের প্রায় দেয়, বোর্ডের এক্সামে তো দেয়, প্লাস জয়েন্ট পয়েন্টও পড়ে, ঠিক আছে, বোঝা গেল তো? স্ক্রিনশট করে নাও, বাড়িতে প্র্যাকটিস করবে। আর বইতে যে বই ইউজ করো তোমরা সবাই, বইয়ের উদাহরণ এরকম প্রচুর অঙ্ক আছে, সবাই প্র্যাকটিস করবে। যদি না হয় তো আমাকে জানাবে, আমি সব করে দেবো, আশা করি হয়ে যাবে, সবগুলোই নিজেরাই পারবে। তো এরকম প্রবলেম তোমরা প্র্যাকটিস করবে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে প্রিজমেরই দুটো কন্ডিশন আছে।
অর্থাৎ আমি যদি আগের ছবিটা রিপিট করি আঁকি, এর যদি একটা প্রিজম হয় এ বি সি, এই কোণটা হচ্ছে প্রিজম কোণ। প্রিজমের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মি এই বরাবর যায়, তারপর প্রিজমের মধ্য দিয়ে গিয়ে এখান থেকে আবার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ পি কিউ আর এস। প্রিজমের ক্ষেত্রে কি হয়, কিউ পয়েন্টে একবার আলোক রশ্মির প্রতিসরণ ঘটে আর আর পয়েন্টে একবার আলোক রশ্মির প্রতিসরণ ঘটে। আলটিমেট এই ভিতরে যেটা ঘটে সেটা প্রিজমের মধ্যে ঘটে, এটা আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই, প্রিজমের মধ্যে দিয়ে এই রশ্মিটা গেছে, এই রশ্মিটা বেরিয়ে আসছে, এই যে ভিতরের অংশটা এটা প্রিজমের মধ্যে থাকে, তাই আমরা দেখতে পাই না এটাকে। এরপরে আমি যে টপিকটা করাবো সেটা হচ্ছে আপাতন কোণের কোণ মানের জন্য যেগুলো করাচ্ছি এই পয়েন্টগুলো তোমাদের আসতেও পারে পরীক্ষায়, অথবা এখান থেকে যে রিলেশন লেভেল হবে সেখান থেকে প্রবলেমও আসতে পারে। আপতন কোণের যে সীমামানের জন্য আপতন কোণের যে সীমামানের জন্য প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না। প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না। নেক্সট টপিক এটাই যে আপতন কোণের কোণ সীমামানের জন্য আমরা কি জানি, আপতন কোণ কোনটা, সবসময় আপতন কোণ বিভেদ তল অনুযায়ী হয়। এই কোণটা আপতিত রশ্মি বিভেদ তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা আপতন কোণ, অর্থাৎ I1। তাহলে কি বলেছে যে আপতন কোণের যে সীমামানের জন্য প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না। আমরা কি জানি, প্রিজম থেকে পিকিউ রশ্মি গেলে আরএস পথে রশ্মিটা প্রতিসৃত ঘটে, তাহলে প্রিজম থেকে রশ্মি পাওয়া যাবে না, তার মানে এই আরএস রশ্মিটা পাওয়া যাবে না। তো আরএস রশ্মিটা পাওয়া যাবে না তার মানে কি, যে আমরা আগে পড়েছি যে সংকট কোণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেসের ক্ষেত্রে যে আপতন কোণের মান যদি সংকট কোণের থেকেও বেশি হয় তাহলে রশ্মিটা কি প্রতিফলিত হয়ে পুনরায় সেই মাধ্যমে ফিরে আসে, কোনরূপ প্রতিসৃত হয় না, অর্থাৎ প্রতিসরণ ঘটে না। সেটাকে আমরা তখন বলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এখানে বলেছে আপতন কোণের যে সীমামানের জন্য প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না, প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না মানে কি, যে এখানে সংকট কোণ থেকেও বেশি কোণ বা সংকট কোণ বা এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটেছে, তাই জন্য আমরা এখানে প্রিজম থেকে নির্গত রশ্মি পাচ্ছি না। তাহলে আমরা যদি এখানে লিখে দিই এটা R1 আর এটা R2, এই কোণটা R1 আর এই কোণটা R2, তাহলে R2 কি হবে, প্রিজম থেকে আপতন কোণের যে সীমামানের জন্য প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না, তার মানে R2 কি হবে, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা সি। কারণ R এর মানটা যদি থিটা সি হয় তাহলে রশ্মিটা কি হবে, এই বরাবর যাবে, আর যদি R2 এর মানটা থিটা সি থেকে বেশি হয় তাহলে রশ্মি কি পুরোটা এই মাধ্যমে ফিরে আসবে, এখান দিয়ে আর যাবে না। অ্যাকচুয়ালি কি ঘটছে, এখান থেকেও তো একটা প্রতিসরণ ঘটছে, ঠিক আছে। আগে দেখেছিলাম যে এরকম, আচ্ছা আমি এখানে ডট ডট দিয়ে দেখিয়ে দিলাম যে আগে কি হতো, পিকিউ রশ্মিটা যেত প্রিজমের মধ্যে দিয়ে কিউআর পথে, তারপর আরএস পথে প্রিজম থেকে বাইরে বেরিয়ে যেত। এখন আমি কি বলছি যে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না, অর্থাৎ এই আরএস রশ্মিটা, এটা ডট দিয়ে বলেছি, এই রশ্মিটা নির্গত হবে না। এই রশ্মি নির্গত হবে না কখন, যখন এই কোণের মান, অর্থাৎ এক্ষেত্রে তো এটাই আপতন কোণ, এক্ষেত্রে R2 কোণটা তো আপতন কোণ, বিভেদ তলের সঙ্গে যে কোণ করেছে সেটা আপতন কোণ। তাহলে R2 এর মানটা যদি সংকট কোণ হয় তখন কি প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি। তার মানে রশ্মিটা এই বরাবর যাবে, এই বরাবর যাবে, তখনও কি আমরা প্রিজম থেকে রশ্মি পাবো না, প্রিজমের রাইট থেকে। আর যদি R2 এর মানটা ইজ গ্রেটার দ্যান থিটা সি হয় তাহলে কি রশ্মিটা পুরোটা এই মাধ্যমে ফিরে আসবে, তার মানে কি সেক্ষেত্রে আমরা কোনো রশ্মি পাবো না। তাহলে বেসিক ল হচ্ছে R2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা সি হলে প্রিজম থেকে আমরা কোনো রশ্মি পাবো না। বোঝা গেল তো যে R2 এর মানটা
এই যে r2 এই মানটা এই r2টা যদি থিটা c হয় r2 থিটা c হলে তখন কি প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। তার মানে কি যে প্রতিসরিত রশ্মিটা AC পথে ফিরে যাবে। আর যদি তার থেকেও হয় বড় অর্থাৎ r2 is greater than থিটা c তখন রশ্মিটা কি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে। তাহলে বেসিক ল হচ্ছে কি যে r2 যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা c হয় তাহলে আমরা প্রিজম থেকে রশ্মি পাবো না। এখন আমাদেরকে কি বের করতে হবে বলেছে আপতন কোণের যে মানের জন্য। এক্ষেত্রে আপতন কোণ কি I1, তাহলে আমাদেরকে কি বের করতে হবে I1 কোণটা বের করতে হবে। তাহলে আমরা স্নেলের সূত্র থেকে পাই sin I1 সমান মিউ sin R1, কারণ স্নেলের সূত্র থেকে আমরা কি জানি, আমি যদি এখানে লিখি sin I1 বাই sin R1 ইকুয়াল টু মিউ, এটা আমরা স্নেলের সূত্র থেকে পাই sin I1 বাই sin R1 ইকুয়াল টু মিউ, অর্থাৎ sin I1 সমান মিউ ইনটু sin R1, সেটা লিখলাম এখানে। এবার আমরা আগে একটা রিলেশন করেছি, রিলেশনগুলোকে এখানে লিখছি। আমরা আগে কি করেছি, a সমান আমরা জানি R1 প্লাস R2, এই কোণটা এই কোণ, তাহলে আমরা সবাই জানি a সমান R1 প্লাস R2। তাহলে এক্ষেত্রে যদি আমরা R1 বের করি, R1 সমান কত a মাইনাস R2, তাহলে আমরা এখানে পুট করে দিলাম মিউ ইনটু sin R1 এর জায়গায় আমরা কি লিখলাম a মাইনাস R2। এখানে পর্যন্ত ক্লিয়ার, কিছু নেই, এরপর জাস্ট ক্যালকুলেশন। তাহলে কি করলাম, আমরা জানি a সমান R1 প্লাস R2, সেখান থেকে R1 মানটা বের করে এখানে পুট করে দিলাম, এই sin R1 এ পুট করে দিলাম। এবার আচ্ছা, এখান থেকে যদি আমরা ভেঙে নেই sin a মাইনাস sin b, এই সূত্র যদি আমরা ভাঙি কি পাবো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যে আমরা কি ধরেছি, মেন মানে বেসিক লটা কি ধরেছি যে r2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা c হলে, r2 এর মানটা থিটা c থেকে বেশি হলে পিছন থেকে আমরা রশ্মি পাবো না। তাহলে এখানে আমরা রিপ্লেস করতে পারি r2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা c, তার মানে এখানে আমরা r2 এর জায়গায় কি লিখতে পারি থিটা c। বোঝা গেল তো? কারণ কি আমাদেরকে কি বের করতে হবে যে আপতন কোণের যে মানের জন্য পিছন থেকে রশ্মি নির্গত হবে না, আমরা আপতন কোণ sin I1 সমান বের করছি, sin I1 সমান বের করছি। তাহলে এখানে R1 এর জায়গায় আমরা লিখতে পারি a মাইনাস R2, তাহলে যেহেতু R2 গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা c হবে, তাহলে আমরা R2 এর জায়গায় কি পুট করে দিলাম থিটা c। তাহলে এটা কি সূত্র পড়ে যাচ্ছে sin a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি মিউ ইনটু sin a মাইনাস b এর সূত্র তোমরা পড়েছো, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস sin a cos b, sin a মাইনাস b sin a cos b ইনটু cos a sin b, এটা সূত্র। sin a মাইনাস b কি sin a cos b মাইনাস cos a sin b। এবার আমরা আজকে যখন ফার্স্ট সংকট কোণ পড়েছিলাম, একটা রিলেশন পড়িয়েছিলাম, মনে আছে তো, যে sin থিটা c সমান হয় 1/μ, এটা আমরা করিয়েছিলাম আগের ডেটে। আজকে যখন ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম, মানে প্রথমের দিকে যে সংকট কোণ পড়িয়েছিলাম, সেখান থেকে আমরা বের করেছিলাম sin থিটা c সমান 1/μ। যদি তোমরা ভুলে যাও তো আজকেই একবার রিস্টার্ট করে প্রথমের দিকে অংশটা দেখে নেবে, আমি আর এখানে করাচ্ছি না, কিভাবে আসছে sin থিটা c সমান 1/μ, এটা আজকে ক্লাসেই করিয়েছি আগে। তাহলে আমরা এখান থেকে sin থিটা c এর মানটা বসিয়ে দেব। আচ্ছা, sin থিটা c সমান 1/μ হওয়া মানে cos থিটা c এর মান কত হবে, cos থিটা c সমান কি √1 মাইনাস sin স্কয়ার থিটা c, তাহলে আমরা লিখতে পারি 1/1 মাইনাস μ স্কয়ার। বোঝা গেল তো? আমরা sin থিটা c সমান 1/μ, তাহলে cos থিটা c এর মান কত, এখানে cos থিটা c তো মান চাই, cos থিটা c সমান কি √1 ইনটু sin স্কয়ার থিটা c। sin থিটা যদি 1/μ হয়, sin স্কয়ার থিটা মানে কি 1/μ স্কয়ার। তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম, μ ইনটু sin a cos থিটা c এর জায়গায় আমরা বসাচ্ছি কি √1 মাইনাস 1/√1
মিউ স্কয়ার মাইনাস cos a ইনটু sin থিটা সমান কি 1/μ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই ভিতরে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কি পাবো 1/1/μ স্কয়ার মানে কি মিউ স্কয়ার মাইনাস 1/μ স্কয়ার। এখান থেকে দেখিয়ে দিচ্ছি লসাগু করলে আমরা পেয়ে যাবো কি মিউ স্কয়ার মাইনাস 1/μ স্কয়ার। তাহলে 1/μ স্কয়ারটা যদি আমরা কমন নিই রুটের বাইরে আসলে কি হবে 1/μ, এখানেও একটা 1/μ আছে তাহলে 1/μ কমন নেব, তাহলে μ ইনটু 1/μ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মিউ স্কয়ার মাইনাস 1 sin a মাইনাস cos a। তাহলে মিউ ক্যান্সেল, অ্যাকচুয়ালি আমরা কি পেয়ে গেলাম এই মানটা মিউ স্কয়ার মাইনাস 1 sin a মাইনাস cos a, এটা ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেল? তো আগে একবার স্ক্রিনশট নিয়ে নাও সবাই, তারপর ধীরে ধীরে আমি আরেকবার বলে দিচ্ছি। আপাতত কোণে যে সীমা মানের জন্য পিছন দিকে রশ্মি নির্গত হবে না, তার মানে বোঝা যাচ্ছে যে R2 এর মানটা সংকট কোণ হতে হবে। সংকট কোণ হলে আলোক রশ্মি এইভাবে যাবে, পিছন থেকে কিন্তু আমরা তখনও পাবো না, পিছনের বাইরে থেকে পাবো না। কারণ কি না তখন এসি তো একটা পিছনের তল, পরিসারক তল, তাহলে এটা কি পরিসারক তল বরাবর বেরিয়ে যাবে। আর যদি তার থেকেও বেশি হয় তাহলে রশ্মিটা পুনরায় পিছনের মধ্যে ফিরে আসবে, পিছনের বাইরে আমরা পাবো না। তাহলে বেসিক যেটা কন্ডিশন সেটা হচ্ছে R2 is greater than equal to theta c। তাহলে আমরা সিরিজের সূত্র থেকে জানি sin i1 সমান μ ইনটু sin r1। তাহলে এখানে sin r1 এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কি a r2, অর্থাৎ sin a r2। এবার r2 সমান r2 greater than equal to theta c, তাহলে আমরা r2 এর জায়গায় কি theta c বসিয়ে দিলাম। এটা কি sin a b এর সূত্র, বসিয়ে দিলাম sin a cos b মাইনাস cos a sin b। আমরা আগেই বলেছি sin থিটা c সমান 1/μ, তাহলে cos থিটা c সমান √1 1/μ স্কয়ার, সবগুলো বসিয়ে দিলাম। তারপরে আমরা পেয়ে গেলাম এইটা, অর্থাৎ sin i1 সরি এখানে একটা জিনিস, যেহেতু এখানে গ্রেটার দেন, এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু। তার কারণ কি R2 এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু থিটা c ছিল, তাহলে যখন আমরা থিটা c বসাচ্ছি পরের লাইন থেকে এটা ইকুয়াল না হয় গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে আমরা মেইন কোন জিনিসটা পেয়ে গেলাম, এই যে এটা একটা সূত্র পেয়ে গেলাম যে sin i is greater than equal to এই মানটা হলে তখন আমরা পিছন দিকে, অর্থাৎ আপাতন কোণের এই সীমা মানের জন্য পিছন দিকে রশ্মি নির্গত হবে। ঠিক আছে? তো এটা মনে রাখতে হয়, কারণ কি অনেক সময় এখান থেকে প্রবলেম হতে এই সূত্রটা ইউজ করে প্রবলেম দেয়, সেখানে পিছনের ক্ষেত্রে এ কোণটা দিয়ে থাকবে, তখন আই কোণের মানটা বের করতে হবে। আর পিছনের ক্ষেত্রে প্রতিসারাঙ্ক মিউর মানটা দিয়ে থাকে। তো এটা সবাই প্র্যাকটিস করবে, অনেক সময় এটা থিওরিও দেয়, এইটাও বের করতে দেয়, অনেক সময় এখান থেকে প্রবলেমও দেয়, তো এইটা করবে। এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি। ক্লিয়ার? সবাই একবার দেখানো ভালো করে, মুছে দিচ্ছি আমি। ছবিটা থাক। এগুলো থাক, কাজে লাগবে। এবার আমি আসছি, এত আগের টপিকটা করেছিলাম যে আপাতন কোণের যে সীমা মানের জন্য পিছন দিকে রশ্মি নির্গত হবে না, এই পোরশনটাই আছে পিছন কোণের কোণ মানের জন্য। প্রিজম কোণের যে সীমা মানের জন্য পিছন থেকে রশ্মি নির্গত হবে না,
অর্থাৎ আগের বারে আমরা করেছিলাম এই আই কোণের কোণ মানের জন্য প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না। এবারে আমরা করব কি প্রিজম কোণ, অর্থাৎ প্রিজম কোণটা কি, প্রিজমের এই কোণটা প্রিজম কোণ, এর কোণটা, তাহলে আমাদেরকে কি বের করতে হবে এ কোণের জন্য। তাহলে বেসিক ক্রাইটেরিয়া কি, আমরা আগে জানি যে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না মানে কি R2 is greater than equal to θc, এটা হচ্ছে বেসিক কন্ডিশন যে R2 এর মানটা সংকট কোণ হতে হবে অথবা সংকট কোণের থেকে বেশি হতে হবে, তবেই আমরা প্রিজম থেকে রশ্মি পাবো। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, এ বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেই এ সমান আমরা সবাই জানি R1 প্লাস R2 তাহলে প্রিজম থেকে রশ্মি পাবো না কখন, যখন R2 is greater than equal to θc। তাহলে আমরা এটাকে লিখতে পারি is greater than equal to R1 plus θc, এটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, আমরা সবাই জানি যে এবার এখান থেকে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন আমাদের করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখলাম, আমি এখানে একটা বেসিক ক্যালকুলেশনের জন্য রাখলাম। এখান থেকে আমরা কি পেয়েছি sin θc সমান 1/μ, sin θc সমান 1/μ। তাহলে আচ্ছা আমি এই দুটোকে মুছে, তাহলে আমরা কি জানি যে sin θc সমান 1/μ, দেখো মুছে দিলাম। তাহলে θc সমান কত, θc সমান যেহেতু sin θc সমান 1/μ, তাহলে আমরা এটাকে লিখতে পারি sin ইনভার্স 1/μ। আবার আমরা জানি স্নেলের সূত্র থেকে sin i1 by sin r1 equal to mu। তাহলে আমরা যদি আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে r1 এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা r1 বের করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এটা সমান মিউ। তাহলে আমরা পেয়ে যাব sin r1 সমান sin i1 বাই মিউ, sin i1 বাই মিউ অর্থাৎ 1 বাই মিউ। তাহলে আমরা কি জানি যে sin 1 বাই মিউ এর মান কত, sin θc। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি sin ইনভার্স sin θc। আচ্ছা, হ্যাঁ আমরা এখানে লিখতে পারি যে sin i1 বাই মিউ। এবার আমাদেরকে কি বের করতে হবে, r1 এর মানটা বের করতে হবে। তার মানে এখান থেকে লিখতে পারি r1 ইকুয়াল টু sin ইনভার্স sin i1 বাই মিউ। বোঝা গেল? আমরা কি বললাম যে sin i বাই sin r1 সমান মিউ, অর্থাৎ sin r1 সমান sin i1 বাই মিউ। তাহলে আমরা কি করলাম, r1 সমান বের করে নিলাম। r1 সমান কি, sin r1 সমান যদি sin i1 বাই মিউ হয়, তাহলে r1 সমান কত, sin ইনভার্স sin i1 বাই মিউ। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি পেলাম, sin ইনভার্স sin i1 বাই মিউ, sin ইনভার্স sin i1 বাই মিউ প্লাস r2 এর মান কত, r2 মানে θc, θc এর মানে কত, sin ইনভার্স 1 বাই মিউ, sin ইনভার্স 1 বাই মিউ। আচ্ছা ভালো করে লিখছি। তাহলে প্লাস sin ইনভার্স 1 বাই মিউ। তাহলে এক্ষেত্রে এটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু
তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি রিলেশনটা, যে এর মানটা যদি এইটা অপেক্ষা বড় বা ছোট হয়, এটা অপেক্ষা বড় হয় বা সমান হয়, তাহলে আমরা পিছন থেকে রশ্মি পাবো না। তাহলে এইটা তোমাদের বের করতে হবে। যদি এরকম কোশ্চেন দেয় যে পিছন কোণের যে সীমা মানের জন্য পিছন থেকে রশ্মি নির্গত হবে না, তখন আমাকে এইটা বের করতে হবে। এটাও মনে রাখো, কারণ এখান থেকে অনেক সময় প্রবলেম আসে, প্রবলেমগুলো করাচ্ছি। এরপর আমি আরেকটা কেস, যদি আমি ধরি ইফ I1 equal to 0 ডিগ্রি, অর্থাৎ I1 এই কোণটা 0 ডিগ্রি, এই কোণটা 0 ডিগ্রি কখন হবে? যখন রশ্মিটা পিছন তল বরাবর আপতিত হবে, এই তল বরাবর আপতিত হবে। যদি I1 টা যদি 0 ডিগ্রি হয়, তখন কি হবে? I1 যদি 0 ডিগ্রি হয়, তাহলে এই sin 0 ডিগ্রি মানে কি 0, তার মানে এই পার্টটা টোটালি 0। তাহলে আমরা কি পাচ্ছি? sin ইনভার্স 1/μ, তার মানে কি পাবো? যদি I1 0 হয়, if I1 0, তাহলে আমরা পাবো a সমান only sin ইনভার্স 1/μ। sin ইনভার্স 1/μ মানে কি? sin থিটা c। a সমান আমরা কি পেয়ে যাব? a থিটা c। তাহলে যদি I 0 ডিগ্রি হয়, তখন আমরা a is greater than equal to 0 c, মানে কি a কোণটা হবে কি সংকট কোণের অপেক্ষা বেশি বা কম, তাহলে বেশি বা সমান, তাহলে তখন আমরা পিছন থেকে রশ্মি নির্গত পাবো না। এবার যদি I1 টা 90 ডিগ্রি হয়, I1 টা 90 ডিগ্রি মানে কি sin 90 ডিগ্রির মান 1, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? sin ইনভার্স 1/μ প্লাস sin ইনভার্স 1/μ, তাহলে কি 2 sin ইনভার্স 1/μ সমান কি 2 থিটা c। তাহলে a is greater than equal to 2 থিটা c। তাহলে সেক্ষেত্রে আমরা পিছন থেকে নির্গত রশ্মি পাবো না। এগুলো স্পেশাল কেস, ঠিক আছে? বেসিক সূত্র হচ্ছে এটা, a is greater than equal to sin inverse sin I1/μ plus sin inverse 1/μ। তাহলে দুটো জিনিস করলাম পিছন থেকে, একটা হচ্ছে আপতন কোণের যে সীমা মানের জন্য পিছন থেকে রশ্মি নির্গত হবে না তার সীমা মান, আর পিছন কোণের যে সীমা মানের জন্য পিছন থেকে রশ্মি নির্গত হবে না সেইটা, সেই দুটো কেস করালাম। এবার এই দুটো কেস থেকে তোমাদের মেয়াদ আসতে পারে, প্রবলেম আসে, সেগুলো আমি করাচ্ছি, সেরকম একটা করাচ্ছি। অনেক সময় কি এটাও দেয় পরীক্ষায়, অথবা এখান থেকে প্রবলেম হতে যে কোনো একটা দেয়। পিছন থেকে ধরে রাখতে পারো তোমাদের বোর্ডের এক্সামে 2 থেকে 4 মার্কস, 2 মার্কস তো আসবেই। আজকে যে ক্লাসটা করাচ্ছি ওখান থেকে 2 থেকে 3 মার্কস পাবে, এটা কনফার্ম। এগুলোই দেবে, আর অন্য কিছু নেই এখানে। একটা প্রবলেম করাচ্ছি, এরকম বলা আছে প্রবলেমটাতে, পিছনের প্রতিসরাঙ্ক √2 এবং প্রতিসারক কোণ অর্থাৎ প্রিজম কোণ। প্রিজম কোণ আর প্রতিসারক কোণ একই, প্রিজমের প্রতিসারক কোণ মানে প্রিজম কোণ, এবং প্রিজম কোণ 75 ডিগ্রি কোণে বলছে আলোক রশ্মি ন্যূনতম কত কোণে আপতিত হলে প্রতিসারক তল দিয়ে আলোক রশ্মি নির্গত হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে যে প্রিজমের প্রতিসারক কোণ 75 ডিগ্রি হলে আলোক রশ্মি ন্যূনতম কত ডিগ্রি কোণে আপতিত হলে প্রিজম কোণ 75 ডিগ্রি, ঠিক আছে? এবার কি বলেছে যে আলোক রশ্মি ন্যূনতম কত কোণে আপতিত হবে ন্যূনতম কত কোণে আপতিত হলে প্রিজম থেকে আমরা রশ্মি পাবো।
প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হতে পারে। ন্যূনতম কত কোণে আপতিত হলে প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হয়। এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, সবাই একবার পড়ে ভালো করে। কি বলা আছে, প্রিজমের প্রতিসরাঙ্ক √2 অর্থাৎ মিউর মান দিয়ে দেওয়া আছে, প্রিজম কোণ 75 ডিগ্রি অর্থাৎ এর মান দিয়ে দেওয়া আছে। বলছে আলোক রশ্মি ন্যূনতম কত কোণে আপতিত হলো, অর্থাৎ এক্ষেত্রে কি যাচ্ছে যে আপতন কোণের সীমা মান অর্থাৎ sin i কি যাচ্ছে sin i1 আলোক রশ্মি ন্যূনতম কত কোণে আপতিত হলে প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হতে পারে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে আমি কি বলেছিলাম যে আলোক রশ্মি আগে কি ছিল সূত্রটাতে যে ন্যূনতম আপতন কোণ কত হলে প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হতে পারে না। আমি যদি অ্যাসিউম করি যে 45 ডিগ্রি হলে প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হতে পারে না, তাহলে কত হলে প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হতে পারে? তাহলে আমি যদি ধরলাম i is greater than equal to 45 ডিগ্রি হলে, ধরলাম যে কোনো একটা মান i এর মান মানে আপতন কোণ যদি 45 ডিগ্রি অপেক্ষা সমান অথবা বেশি হয় তাহলে প্রিজম থেকে রশ্মি নির্গত হতে পারে না। তাহলে আলোক রশ্মি is less than 45 ডিগ্রি হলে তবে প্রিজম থেকে রশ্মি নির্গত হতে পারে। তাহলে আগে আমরা প্রথমে কি বের করব, আগে এই পোরশনটাই বের করব কোনটা হলে আলোক রশ্মি নির্গত হতে পারে না, তারপর সেখান থেকে আমরা কনক্লুশনে আসব যে কোনটা হলে বের হতে পারে। তাহলে আমরা সবাই কি জানি sin i1 সমান মনে আছে সূত্রটা করেছিলাম তো, √μ² - 1 sin a - cos a তাহলে এখানে মিউর মান গিভেন মিউ সমান √2 লিখে দিলাম, মিউ সমান √2 আর a সমান 75 ডিগ্রি। তাহলে এগুলো এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করবে যে i এর মানটা কত হয়। সূত্রটা ছিল এরকম sin i সমান না গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে, এরকম একটা করবে যে কত আসে বসিয়ে দিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেবে যে অ্যাকচুয়ালি মান কত আসে। সেখান থেকে তাহলে i1 টা পেয়ে যাবে, i1 সমান কত আসবে, তাহলে i1 এর মান তত অপেক্ষা কম হতে হবে তখন। যদি i1 এর মান যেটা বলে দেওয়া আছে যে বেরাবে, এখানেও অ্যাকচুয়ালি বেরাচ্ছে 45 ডিগ্রির কাছাকাছি, তাহলে কি হবে যে i1 is greater than equal to 45 হলে এখানে অ্যানসারটা 45 আসছে, কোড বেরিয়ে যাবে। বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন নিজেরা করবে, দেখবে অ্যানসারটা 45 ডিগ্রি কাছাকাছি আসছে। তাহলে কি যে 45 ডিগ্রি অপেক্ষা i1 এর মানটা বেশি হতে হবে অথবা সমান হতে হবে, তবেই আমরা প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হবে না। যেহেতু এখানে বলছে হবে, তাহলে আমরা এখান থেকে করে দিলাম i is less than 45 অর্থাৎ i এর মানটা 45 ডিগ্রি থেকে কম হতে হবে, তবেই আমরা প্রিজম থেকে আলোক রশ্মি আমরা পাবো, ঠিক আছে। ন্যূনতম কত হতে হবে মানে কি ন্যূনতম 45 ডিগ্রি হতে হবে, কারণ 45 ডিগ্রি হলেও কি হবে সংকট কোণের সমান হলে প্রিজম তল দিয়ে বেরিয়ে যায়, ছবিতে দেখিয়েছিলাম, ঠিক আছে। এটাকে আরেকভাবে করে দেব, ধরো এই কোশ্চেনের অ্যানসারটা এভাবে তোমরা করলে তখনই সম্ভব হবে যখন তোমাদের হাতে ক্যালকুলেটর থাকে, কারণ sin 75 এর মান কেউ জানে না, তো তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দিলে তবে পেরে যাবে। কিন্তু এইটাকে আরেকভাবে করা যায়, সেটা আমি দেখাচ্ছি আরেকটা কিভাবে করা যায়। এইভাবেও একবার হলো, ধরো এই অঙ্কটা কোনো কম্পিটিটিভ এক্সামে পড়বে যেখানে তোমাদের ক্যালকুলেটর ইউজ নেই, তখন কি করবে? এক্ষেত্রে আমাদেরকে কি দিয়ে দেওয়া আছে, প্রিজম কোণ দিয়ে দেওয়া আছে a সমান 75 ডিগ্রি। আমাকে কি বের করতে হবে, i এর মানটা বের করতে হবে, i1 সমান কত এটা বের করতে হবে। কি দেওয়া আছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি সমান কি আমরা জানি a সমান r1 + r2, তাহলে এটা এক নম্বর রিলেশন আমরা দিয়ে দিলাম। এবার আমাদেরকে কি বের করতে হবে, প্রিজমের ক্ষেত্রে মিউর মানটা দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম sin i বাই sin r সমান মিউ সমান আমরা কি লিখতে পারি
মিউ ইনটু সাইন আর, হ্যাঁ আমরা আগে একটা করেছিলাম যে sin থিটা c সমান 1/μ, এটা আমরা করেছিলাম তো যে sin থিটা c সমান 1/μ। তাহলে এই ক্ষেত্রে থিটা c এর মানটা আমরা পেয়ে যাব কত, থিটা c সমান sin ইনভার্স 1/μ, থিটা c সমান sin ইনভার্স 1/μ। এই ক্ষেত্রে মিউর মানটা কত, প্রিজমের প্রতিসারণ তো √2, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি থিটা c সমান sin ইনভার্স sin 1/√2, sin 1/√2 এর মান কত, sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি সমান 1/√2। এক্ষেত্রে মিউর মানটা যদি আমরা বসিয়ে দিই, মিউর মান √2, তাহলে আমরা কি পেয়ে যাব, sin 1/√2, sin 1/√2 মানে কি sin 45 ডিগ্রি, তাহলে sin ইনভার্স sin 45 ডিগ্রি মানে কি শুধু 45 ডিগ্রি। তাহলে এখানে সমান কি μ1 sin আর আছে এখান থেকে sin r1, তো এখান থেকে r2 এর মানটা কত, r2 সমান থিটা c। আমরা কি জানি যে r2 টা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা c হয়, তাই লিখি সেই জায়গাটা লিখছি। আমরা আগে বলেছিলাম যে r2 এর মানটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা c হয়, তবে এই প্রিজম থেকে নির্গত রশ্মি পাবো না, যেহেতু পাবো তাহলে r2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা c হতে হবে। এখানে কি নির্গত হতে পারে বলেছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি r2 সমান, এই পয়েন্ট থেকে আমরা লিখতে পারি a সমান 75 ডিগ্রি r1 প্লাস r2, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব r1 সমান 75 মাইনাস r2, r2 টা 45 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি r1 ইকুয়াল টু কত 30 ডিগ্রি বিয়োগ করলে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম যে √2 ইনটু sin 30 ডিগ্রি, sin r1 এর মান কত, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত, √2 ইনটু 1/2, হাফ, sin 30 ডিগ্রি মান কত হাফ, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি পাবো 1/√2, 1/√2 মানে কত sin 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা করছিলাম তো যে sin i1 সমান মিউ সমান মিউ sin r1, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে নিলাম যে sin i1 সমান মিউ sin r1, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম sin i1 সমান sin 45 ডিগ্রি, তাহলে i1 45 ডিগ্রি। এভাবে ক্যালকুলেশন করা যায়। এভাবে ক্যালকুলেশনটা কখন কাজে লাগবে, যখন তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, সেখানে তার ক্যালকুলেটর করতে পারবে না, তখন এই প্রসেসে করবে, না হলে আগের প্রসেস থেকেও আসা যায়, যেটা আমি দেখিয়ে দিলাম। প্রিজমের প্রতিসারণ পদ্ধতি এরকম আরো অনেক ম্যাথ আছে, তোমরা আগেও বলেছি আবার বলছি, প্র্যাকটিস করবে, যেগুলো আটকে যাবে সেগুলো আমাকে জানাবে। ভিডিওটা যে প্ল্যাটফর্মে আপলোড হোক সেখানে কমেন্ট করে যদি কোনো প্রবলেম থাকে তো জানাবে। এই হলো প্রিজম, এখানেই মোটামুটি প্রিজম তো আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রিজমটা খুব ভাইটাল জিনিস, কারণ এখান থেকে মোটামুটি আসে 2-3 মার্কস আসে। এরপর যেটা করাবো সেটা হচ্ছে লেন্সটা পরে রেডি করাবো। লেন্স হয়ে গেলে তারপর স্ক্যাটারিং ডিসপারশন এগুলো চ্যাপ্টার আছে, অর্থাৎ বর্ণালী বিচ্ছুরণ আছে, সেইটা হয়ে গেলে অপটিক্সটা মোটামুটি শেষ হবে। অপটিক্সটা অনেক বড় চ্যাপ্টার, তো সবাই ধৈর্য ধরেই করো, প্র্যাকটিস করতে থাকো, অসুবিধা হলে জানাবে।